এইটা দেখে কেউ ভয় পাইও না। আমার শুধু একটু স্পাইডারম্যান হওয়ার ইচ্ছা হয়েছিল। Like a drum, baby, don't stop beating. Like a drum, baby, don't stop. হ্যাঁ, ওইটাই। এখন আজকে আমরা পড়ার চেষ্টা করব এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার কি? পারফেক্ট কম্পিটিশন। এইটা একটু দেখার ট্রাই করব আমরা আজকে। স্যার, প্রথমেই যে জিনিসগুলো এখানে দেওয়া, টিআরআরটিসি অ্যাপ্রোচ, এমআরএমসি অ্যাপ্রোচ, এগুলো একদম বিগিনার টাইপের জিনিস। এগুলো অলরেডি ক্লাসে মিস দেখাইছেন। সো আমি চাচ্ছি না ওইটা আজকে দেখার জন্য। যদি তোমাদের কনফিউশন থাকে এই জায়গায় তাও বলতে পারো, হয়তো অন্য কোনো ক্লাসে এইগুলো এইগুলো 2 মিনিটও লাগবে না দেখাইতে। আচ্ছা, প্রথমে এখানে অঙ্ক একটা দেওয়া আছে, যেটা খুব কমপ্লিকেটেড কিছু না। আমরা অলরেডি জানি ডেরিভেটিভের অঙ্ক দ্বারা কী বুঝাইছে। ওই যে কতদিন বলছিলাম, এইখানে বুঝাইছে জাস্ট এমআর ইকুয়াল টু এমসি হতে হবে, ইকুইলিব্রিয়াম হতে হলে প্রথম কন্ডিশন এটা, আর দ্বিতীয় কন্ডিশন হলো এমআর রেখার স্লোপ এমসি রেখার স্লোপ থেকে কম, অর্থাৎ এমসি রেখার স্লোপ এমআর রেখার স্লোপ থেকে বেশি হবে। এই দুইটা কন্ডিশন মিট করলে আমার ইকুইলিব্রিয়াম রিচ করে ফেলবে। এই জিনিসটা এখানে দেখাইছে ডেরিভেটিভ করে। আমরা এখন এই যে কার্ভগুলা, এই কার্ভগুলো একটু বোঝার ট্রাই করব, যার কারণে এই যে এত নকশা আঁকছি আমি। প্রথমে যে কার্ভটা দেওয়া আছে সাপ্লাই কার্ভ, ওইটা অলরেডি আমাদের প্রিয় টপার মিস নৌরিন দেখায় ফেলছেন কতদিন। সো এখানে আমরা সময় নষ্ট করব না। আমি শুরু করব এইখান থেকে, শর্ট রান ইকুইলিব্রিয়াম থেকে। আচ্ছা, পারফেক্ট কম্পিটিশনে আমরা সবসময় দেখি যে ফার্মগুলোর আগে একটা চিত্র থাকে, ইন্ডাস্ট্রির চিত্র। ঠিক আছে, এইটা কেন থাকে? ইন্ডাস্ট্রি প্রথমে দেওয়া থাকে কেন, আর পরে ফার্মগুলোর চিত্র কেন দেওয়া থাকে, এটা একটু বোঝার ট্রাই করব। প্রথমে আমাদের বুঝতে হবে 3টা জিনিস। প্রথমটা হলো প্লান্ট, পরে হলো ফার্ম, পরে হলো ইন্ডাস্ট্রি। আচ্ছা, প্লান্ট কী জিনিস? প্লান্ট হলো একটা ফ্যাক্টরি। ঠিক আছে, এই কলম ধরে নিই, এই কলম বানানোর একটা ফ্যাক্টরি হলো প্লান্ট, একটা প্লান্ট। তো প্লান্টের মধ্যে, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে কলম বানানো হয়, এইরকম অনেকগুলো কলম বানানো হয়। তাহলে ফার্ম কি? ফার্ম হলো যার আন্ডারে অনেকগুলা প্লান্ট থাকে, যার আন্ডারে অনেকগুলো ফ্যাক্টরি থাকে। যেমন ফার্ম বলতে আমরা একটা কোম্পানিকে ধরতে পারি, একটা মেটাডোর কোম্পানিকে ধরতে পারি। ঠিক আছে, মেটাডোর কোম্পানি ধরলাম, এই কোম্পানির আন্ডারে অনেকগুলা প্লান্ট থাকে, ফার্মের আন্ডারে অনেকগুলা প্লান্ট থাকে। ফার্ম হলো একটা কোম্পানি ধরা যায়। আর ইন্ডাস্ট্রি হলো সবগুলা ফার্ম মিলাইয়া ইন্ডাস্ট্রি হয়। যেমন এখানে মেটাডোর কোম্পানির কলম আছে, ফ্রেশ কোম্পানির কলম আছে, অনেকগুলা কোম্পানির কলম আছে, সবগুলা কোম্পানির কলম মিলাইয়া হবে কলম ইন্ডাস্ট্রি। কলম ইন্ডাস্ট্রি, যে যে কোম্পানি কলম বিক্রি করে সবগুলা মিলাইয়া হলো কলমের ইন্ডাস্ট্রি। যেমন কাপড়ের ইন্ডাস্ট্রি আছে, টিভির ইন্ডাস্ট্রি আছে, গাড়ির ইন্ডাস্ট্রি আছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ওইগুলা সবগুলা ফার্ম মিলে হয় ইন্ডাস্ট্রি। অনেকগুলা, একটা ফার্মের আন্ডারে অনেকগুলা প্ল্যান্ট থাকে, একটা ফার্ম হলো একটা কোম্পানি, যেমন মেটাডোর কোম্পানি। এরকম অনেকগুলা কোম্পানি মিলে আস্ত একটা কলমের ইন্ডাস্ট্রি, আস্ত একটা ইন্ডাস্ট্রি। তাহলে আমরা আসি আবার এই জায়গায়। এই জায়গায় আমরা প্রথমে ইন্ডাস্ট্রি কেন আঁকি? এই জায়গায় আঁকি কারণ এটা পারফেক্ট কম্পিটিশন। এখানে আমরা অলরেডি বলছি যে দামটা নির্ধারিত থাকে। তাহলে দামটা নির্ধারিত হয় কিভাবে? দামটা নির্ধারিত হয়, এই যে চিত্রটা দেখতেছো না, এটা আমরা ছোটোবেলায় করেছি। ছোটোবেলায় বলতে কয়েক মাস আগে আমরা সাপ্লাই আর ডিমান্ডের একটা চিত্র আঁকছি ইকুইলিব্রিয়াম আঁকতে গিয়ে। এটার দ্বারা কি বোঝায়? এটার দ্বারা বোঝায় দর কষাকষি করার পর একটা নির্ধারিত দামে এসে পৌঁছে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস যেটারে বলি। এই প্রাইসটাই হলো আমাদের নির্ধারিত দাম, যেটা সবসময় নির্ধারিত থাকে। এই যে বলি আমরা পারফেক্ট কম্পিটিশনের প্রাইস সবসময় কনস্ট্যান্ট থাকে, নির্ধারিত থাকে। এই নির্ধারিত দামটা আসে এইখান থেকে, ইন্ডাস্ট্রির দর কষাকষি থেকে। তো তোমাদের মনে হতে পারে যে ইন্ডাস্ট্রি যেহেতু অনেকগুলো ফার্ম মিলে একটা ইন্ডাস্ট্রি হয়, প্রথমে আমরা ফার্ম আঁকবো, প্রথমে ফার্ম থেকে তারপর ইন্ডাস্ট্রি হবে, কিন্তু না। ওই যে ফার্মগুলো থেকে ইন্ডাস্ট্রি হয়, ওই ইন্ডাস্ট্রির মধ্যে দর কষাকষির মাধ্যমে দামটা নির্ধারিত হয়। একটা এক্সাম্পল হলো, মনে করো অনেকগুলা কলম, আবার আসি আমরা কলমের এক্সাম্পলে। অনেকগুলা কোম্পানি কলম প্রডিউস করে, তো সবগুলা কোম্পানি যদি এখন একটা নির্ধারিত দামে এসে না পৌঁছাইতো, তাহলে আমরা 10 টাকা দিয়ে কলম কিনতাম না। বেশিরভাগই কলম 10 টাকা।
এখানে রিয়েল লাইফ এক্সাম্পল একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ রিয়েল লাইফে একদম পারফেক্ট কম্পিটিশন আর একদম মনোপলি কোনোটাই এক্সিস্ট করে না। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বইয়ের মধ্যে যে দুইটা নাম দেওয়া পারফেক্ট কম্পিটিশন আর মনোপলি, দুইটাই কনসেপচুয়াল, দুইটা একদম লিমিট। এইরকম একদম এক্সট্রিম কেসের মনোপলি, এক্সট্রিম কেসের পারফেক্ট কম্পিটিশন কোথাও এক্সিস্ট করে না, সবখানেই দুইটার একটু মিল থাকে। যেমন ধরো বিশ্বের মধ্যে পারফেক্ট মনোপলি তুমি খুঁজে পাবা না। মনোপলি বলতে হাইয়েস্ট যেটা আসে মাথায় সেটা হলো অ্যাপল কোম্পানি। অ্যাপল কোম্পানি যদি সারাটা বিশ্বের মধ্যে শুধুমাত্র মোবাইল ফোন অ্যাপল কোম্পানি বেচতো তাহলে বলতাম ওইটা অ্যাকচুয়াল মনোপলি। কিন্তু অ্যাপল কোম্পানি বেচে শুধু আইফোন, শুধু আইফোন যখন বলবা তখন অ্যাপল কোম্পানির একটা মনোপলি আছে। কিন্তু মোবাইলের ক্ষেত্রে তাদের মনোপলি নাই, অনেকগুলো কোম্পানি আছে মোবাইল বেচার জন্য। তো ব্র্যান্ডেড পণ্যগুলা বলতে পারো এক ধরনের মনোপলি, কিন্তু ওইটাও পারফেক্টলি মনোপলি বলা যায় না। ঠিক একইভাবে পারফেক্ট কম্পিটিশনে এক্সিস্ট করে না। যেমন সব সময় যে কলমের দাম 10 টাকা হবে এইটাও না, অনেক কলম আছে 15 টাকা 12 টাকা এরকম আছে। তো এইটার এক্সাম্পল কেন দিলাম, কারণ এই 10 টাকায় আসি, মনে করি আমরা শুধু 10 টাকা কলমের দাম সবসময় থাকে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। বেশিরভাগই এইরকম লেখার পেন যদি কিনো, জেল পেন না কিনে, তাহলে দেখবা ওইটা 10 টাকা, ওইটা থাকুক ফ্রেশ কোম্পানির, থাকুক ম্যাটাডোর কোম্পানির, থাকুক অন্য যে কোনো কোম্পানির। তো ওই 10 টাকাটা নির্ধারিত হইল কেমনে? ওই যে ইন্ডাস্ট্রির মধ্যে, কলম ইন্ডাস্ট্রির মধ্যে একটা দর কষাকষি হয়েছে। যারা 12 টাকায় কলম বিক্রি করতে আসছে, 15 টাকায় কলম বিক্রি করতে আসছে, তাদেরটা খুব একটা মানুষ কিনে নাই। মানুষ কিনছে কোনটা? 10 টাকারটা বেশি চলে। তুমি দোকানে গেলেই, আমি পার্সোনালি 5 টাকায় কলম কিনি না, তো 5 টাকা বলতে গেলে 5 টাকার কলম, 15 টাকার কলম, ওই রেঞ্জ থেকে বেশি 10 টাকার কলম বিক্রি হয়, কারণ ওইটা অলরেডি নির্ধারিত হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে দর কষাকষির মাধ্যমে। তো এই জন্য পারফেক্ট কম্পিটিশনে আমরা যখন চিত্র আঁকি, প্রথমেই ইন্ডাস্ট্রি চিত্রটা আঁকি, যাতে এই দর কষাকষির মাধ্যমে যে দামটা নির্ধারিত হয়েছে জাস্ট এইটা দেখানোর জন্য। আচ্ছা, এত কিছুর পর এখন আসি আমরা আমাদের প্রথম চিত্রে, যেটা হলো শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রি। শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রি এইটাই, এই যে চিত্রটা আমরা সবসময় এঁকে আসছি, এটাই হলো শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রি। এর সাথে এই দুইটা চিত্রের দ্বারা কী বোঝাইছে সেটা হলো, এইখানে যে ফার্মগুলো আছে এই দুইটা ফার্মই শর্ট রান ইকুইলিব্রিয়ামে আছে। এই চিত্র, এই তিনটা চিত্রের দ্বারা শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রি, শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দি ফার্ম, দুইটা ফার্মের শর্ট রান ইকুইলিব্রিয়াম দেখানো হয়েছে। তো এখানে ফার্ম কি কেন টেনে আনলো তারা? শুধু এই চিত্রটা দিলেই তো হইতো, হ্যাঁ শুধু এই চিত্রটা দিলেই হইতো, কিন্তু এই চিত্র দ্বারা তারা আউটকাম দেখাইছে। শর্ট রানে যে ইকুইলিব্রিয়ামটা আমরা রিচ করেছি, এইটার দ্বারা দুইটা ফার্মের মধ্যে কী কী অবস্থা থাকতে পারে। দুই ধরনের অবস্থা থাকতে পারে। একটা হলো এক্সেস প্রফিট। এক্সেস প্রফিট কীভাবে আঁকতে হয় গত ক্লাসে দেখাইছি, এক্সেস প্রফিট একটা, আর আরেকটা হলো লস। তো শর্ট রানে দুই ধরনের অবস্থা থাকতে পারে ফার্মের মধ্যে, হয়তোবা সে এক্সেস প্রফিট গেইন করবে অথবা সে লসের মধ্যে যাবে। শর্ট রানে শুধু এইটাই দেখানো হয়েছে, ইন্ডাস্ট্রির দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয় যেটা, এটা হলো শর্ট রান ইকুইলিব্রিয়াম। এই একটা চিত্র আঁকলেই হয়, এইটা আঁকবা, আর এর মাধ্যমে যে দাম নির্ধারিত হয় ওই দামে হয়তোবা সে এক্সেস প্রফিট করবে অথবা লস করবে, দুইটার মধ্যে একটা হবে শর্ট রানে। এই গেল শর্ট রানের চিত্র। তারপর আসলো লং রান ইকুইলিব্রিয়াম। লং রান ইকুইলিব্রিয়াম অফ দি ফার্ম প্রথমে দিছে, তারপর দিছে লং রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রি। এইখানে আমরা আগেই দেখেছি দুই ধরনের অবস্থা বিরাজ করতে পারে শর্ট রানে। শর্ট রান থেকেই তো লং রানে যাবে, তো শর্ট রান থেকে লং রানে যাওয়ার প্রসেসটার মধ্যে এখানে দুইটা জিনিস বিবেচনা করতে হবে। শর্ট রানের মধ্যে আমরা অলরেডি দেখছি, হয় সে লসের মধ্যে থাকবে, না হলে সে এক্সেস প্রফিটের মধ্যে থাকবে, নর্মাল প্রফিটে না, এক্সেস প্রফিটে। যে ফার্মগুলা লসের মধ্যে থাকবে তারা নেমে যাবে, তারা ভেরিয়েবল কস্ট যদি তারা কভার করতে না পারে মার্কেট থেকে তারা নেমে যাবে। আর যারা এক্সেস প্রফিট গেইন করতেছে, এইখানে দেখানো হয়েছে এক্সেস প্রফিটেরটা, এই যে এখানে প্রথমে এক্সেস প্রফিট দেখানো হয়েছে। যে ফার্মগুলো এক্সেস প্রফিট গেইন করতেছে তারা ন্যাচারালি তাদের প্রোডাকশনটা বাড়াবে, যেহেতু এক্সেস প্রফিট গেইন করতেছে তার মজা লাগতেছে, সে আরও বাড়াবে তার প্রোডাকশনটা। এইটা দেখে আশেপাশের যে ফার্মগুলো আছে, অন্যান্য মানুষজন আছে, তাদের কান খারাপ হবে, বলবে ওই কী রে, এত তরমুজ বিক্রি করে অনেক টাকা কামাইতেছে, আমরাও বিক্রি করি, ঠিক আছে। এইটা করে
আশেপাশের যে ফার্মগুলো আছে তারা অ্যাট্রাক্টেড হয়, তারাও আবার প্রডিউস করা আরম্ভ করবে সমান জিনিস। এতে কি হবে, সাপ্লাই অনেক বেড়ে যাবে। যেহেতু যে অলরেডি প্রফিট মেক করতেছে তার মজা লাগতেছে, সে আরও বাড়াতে চায়, সেও বেশি করে প্রডিউস করতেছে। আর যারা অ্যাট্রাক্টেড হয়েছে এটা দেখে তারা ইন্ডাস্ট্রিতে আবার নতুন করে ঢুকে পড়ছে আরও বেশি প্রডিউস করার জন্য, এটা যেহেতু এটা লাভবান। এতে কি হয়েছে, সাপ্লাইটা অনেক ইনক্রিজ করে গেছে। সাপ্লাই যদি বৃদ্ধি পায় আর আমাদের ডিমান্ডটা যদি কনস্ট্যান্ট থাকে, আমরা আগের যে সাপ্লাই ডিমান্ডের চ্যাপ্টারটা পড়েছি ওইখানে আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে করেছিলাম যে ডিমান্ড কনস্ট্যান্ট থাকলে সাপ্লাই যদি বৃদ্ধি পায়, মানে ডান দিকে শিফট করা, ডিমান্ড সমান থেকে যদি সাপ্লাইটা ডান দিকে শিফট হয়, এটা চিত্র আঁকলেই বুঝবা। এই জায়গায় পি ছিল, পি কমে যাবে, অর্থাৎ ডিমান্ড স্থির থেকে সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে প্রাইস কমে যাবে। এইটার এক্সেস প্রফিট দেখে অন্যান্যরা অ্যাট্রাক্ট হয়েছে, আবার সে নিজেও বেশি করে প্রডিউস করতেছে, অন্যান্যরাও প্রডিউস করতেছে, এতে সাপ্লাই বেড়ে গেছে। ডিমান্ড স্থির রয়েছে, সাপ্লাই বেড়ে গেছে, এতে কি হয়েছে, প্রাইসটা কমে গেছে। প্রাইস কমায় এইখানে, এই দেখো এই প্রাইসটা এইখান থেকে এইখানে চলে আসছে। প্রাইস কমলে কি, তুমি ন্যাচারালি তোমার লাভটা কম হবে। প্রাইস যেখানে বেশি, যদি বেশি দামে বিক্রি করো তাহলে লাভটা বেশি হবে। সুতরাং প্রাইসটা যেহেতু কমে গেছে, কমে এই যে একদম এইখানে চলে আসবে, এইখানে হিট করে ফেলবে এলএসিকে, তার লং রান অ্যাভারেজ কস্ট কার্ভটাকে একদম সর্বনিম্ন বিন্দুতে ট্যানজেন্ট ওইখানে টাচ করে চলে যাবে। তো এইখানে সে নর্মাল প্রফিট গেইন করবে, কারণ এই যে আমরা জানি এভারেজ কস্ট যদি ট্যানজেন্ট থাকে তাহলে ওইটা নর্মাল প্রফিট। আমরা আগের চিত্রগুলোতে দেখছি যে এক্সেস প্রফিট যখন এ সি কার্ভ ওইটা পি এর নিচে থাকে তখন এক্সেস প্রফিট, যখন পি এর উপরে থাকে তখন লস, আর যখন সমান থাকে ট্যানজেন্ট থাকে তখন নর্মাল প্রফিট। এই চিত্র হলো শর্ট রানে, এটা হলো লং রানে, মানে এইখান থেকে এই অবস্থাটা এসেছে। এইখানে যারা বেশি উৎপাদন করতেছিল তারা উৎপাদন বাড়াইছে, এতে এই দিকে তারা শিফট করছে আরও। আর এইটা দেখে অন্যান্যরাও আসছে মার্কেটে, উৎপাদন বাড়াইছে, এতে সাপ্লাই কার্ভটা শিফট করছে, এতে প্রাইসটা কমেছে। কমার সাথে সাথে আগে যেখানে এক্সেস প্রফিট গেইন করতেছিল এখন নর্মাল প্রফিট গেইন করতেছে। সুতরাং লং রানে সবসময়ই নর্মাল প্রফিট গেইন করবে। যারা লস করতেছিল তারা তো মার্কেটে নাই, তারা নেমে যাবে, আর যারা এক্সেস প্রফিট করতেছিল এরা এই জিনিসটা ডেকে আনবে, এতে সবসময় লং রানে নর্মাল প্রফিট গেইন করবে। এই জিনিসটাই বুঝাইছে এই চিত্র দ্বারা। এখন এই যে এটা আমরা দেখলাম, এটা ছিল লং রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম। লং রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ইন্ডাস্ট্রি কি? লং রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ইন্ডাস্ট্রি সমান জিনিস। এটার দ্বারা বোঝায় এই যে একটা ফার্ম আছে না, একটা ফার্ম নর্মাল প্রফিট গেইন করতেছে লং রানে, ঠিক একইভাবে ইন্ডাস্ট্রির আন্ডারে যতটা ফার্ম আছে সবগুলা ফার্ম যখন লং রানে নর্মাল প্রফিট গেইন করবে, ওইটা হবে লং রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রি, অর্থাৎ সমান চিত্র, সমান সব কিছু। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? ডিফারেন্সটা হইল লং রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্মের চাইতে লং রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রির চিত্র আঁকা অনেক সহজ। কেননা এই চিত্রটাই সমান জিনিস বোঝাচ্ছে। এইটাই আমরা যে আউটকামে আসছি, সাপ্লাইটা উপর থেকে নিচে গেছে, কারণ আগে শর্ট রান ছিল, পরে লং রানে এইটা হয়েছে, আর প্রাইসটা উপর থেকে নিচে কমছে। এই জিনিসটা তোমার দেখানো লাগবে না, আমাদের আউটকামটা ছিল এই জায়গায় এসে আমরা পৌঁছাইছি। লং রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রি যখন বলবে তখন তোমার শুধু আউটকামটা দিয়ে দিলেই হয়ে যাবে, চিত্র যেহেতু এইটাই দিয়েছে। সুতরাং লং রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রি বললে তুমি এই যে উপর আছে না, উপরটা মিটিয়ে দিবা, এই যে উপর আছে না এটা মিটিয়ে দিবা, পরে যে সিম্পলিফাইড যে চিত্রটা আসবে, আমাদের আউটকাম যেটা ছিল এটার যে চিত্র আসবে, এটাই লং রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রি হয়ে যাবে। এটা আরও সহজ। জানি না এটা কেন দিছে, বাট আমাকে কোয়েশ্চেন করে না, যে আঁকছে তারে বলো, সে যেহেতু ইন্ডাস্ট্রি বলছে ওইটা আর একটু কঠিন কেন করলো না, ওইটা তারে জিজ্ঞেস করো। আচ্ছা, এইখানেই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার কথা। আমরা বুঝে গেছি, সব কিছু পড়ে ফেলছি, শেষ।
এখন একটা হারামজাদা, একটা নিমুখ হারাম ক্লাসের মধ্যে করছে কি জানো, এত কিছু হওয়ার পরও আমার মাথায় কোনো প্রশ্ন আসে নাই। সে মিসকে প্রশ্ন করছে যে ম্যাডাম, এইখানে যে আপনি বললেন লং রান ইকুইলিব্রিয়াম অফ দি ইন্ডাস্ট্রিতে সবগুলা ফার্ম নর্মাল প্রফিট গেইন করে, সবগুলার এলএসি সমান, তাহলে কি সবগুলা ফার্মের সমান লেভেলের দক্ষতা আছে, অথবা সবগুলা ফার্মের সাইজ কি সমান? মানে চিন্তা করে দেখো, এই ধরনের উদ্ভট প্রশ্ন আমার মাথায় কখনো আসে নাই, কিন্তু সে যে নিমুখ হারাম, সে যে টপার, সে তার বাহুল্যতার পরিচয় দিছে ক্লাসের মধ্যে এই প্রশ্নটা করে। এই প্রশ্নটা করার কারণে এই চ্যাপ্টারটা আরেকটু বর্ধিত হয়েছে, যে কারণে মিস উত্তর দিচ্ছেন যে না, এইখানে সব ফার্মের এলএসি সমান হলেও সব ফার্ম সমান সাইজের না, সমান দক্ষতা সব ফার্মের না। একটা দক্ষ ফার্ম আর একটা অদক্ষ নতুন ফার্মের মধ্যে ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটাই এইখানে দেখানো হয়েছে, যেটার কারণে আমাদের চ্যাপ্টারটা একটু এই জায়গা পর্যন্ত আসছে। তো এই চিত্রটার মানে কি? এই চিত্রটার মানে হলো, এখানে দেখাইছে একটা হলো আমার প্রো, একটা হলো ভেটেরান, আর একটা হলো নুব। তোমরা জেনজি, তো জেনজির ভাষা ব্যবহার করি। তো আমরা যে পাবজি খেলতাম আগে, ছেলেরা আমরা পাবজি খেলতাম, কল অফ ডিউটি খেলতাম, ওইখানে প্রো প্লেয়ার ছিল অনেকে, আর যারা নতুন গেম ডাউনলোড করতো তারা ছিল নুব। তো এইখানে প্রো ভার্সেস নুব একটা জিনিস দেখানো হয়েছে, যে প্রো, যে ভেটারেন, তার চিত্রটা থাকবে এমন, আর যে নুব, যে নতুন এসে ঢুকছে, কিছুই চিনে না, তার চিত্রটা থাকবে এমন। সেটা কেন? আমরা আগে বুঝি যে প্রো, তার চিত্রটা এইভাবে কেন, এটার দ্বারা কি বুঝাইছে। দেখো, একটা এফিশিয়েন্ট ফার্ম অর্থাৎ প্রো আর একটা নতুন এন্ট্রেন্ট অর্থাৎ ইনএফিশিয়েন্ট ফার্ম, নতুন যে ঢুকছে, প্রো আর নুব, এদের মধ্যে পার্থক্য হইল এফিশিয়েন্ট ফার্ম যেটা এটার যে কর্মকর্তারা তারা বেশি দক্ষ, এটার যে প্রোডাক্টিভ যে মেটেরিয়ালগুলো যেগুলো প্রডিউস করে, প্রোডাকশন মেটেরিয়াল ফ্যাক্টরগুলো, তা বেশি দক্ষ এইটার থেকে। এই জন্যই তো সে দক্ষ, তার নাম হলো প্রো, কারণ এখানে যে ম্যানেজাররা তারা একটু বেশি দক্ষ। তো এইটার কারণে তাদের কিছু জিনিস দেখতে হবে। যদি ম্যানেজাররা আমার বেশি দক্ষ হয়, তাহলে ওই ম্যানেজারদেরকে আমার খুশি রাখতে হবে, ওই ম্যানেজারদেরকে রিমিউনারেট করতে হবে। রিমিউনারেট মানে তাদেরকে খুশি রাখতে হবে, তাদেরকে একটা বাড়তি বেতন দিতে হবে তোমার। এতে করে কি হবে, যখন প্রাইস বাড়বে তখন যে ম্যানেজাররা, যে এফিশিয়েন্ট ম্যানেজাররা, আমাদের দক্ষ ম্যানেজাররা সব চালাইতেছে, তাদেরকে আমাদের বাড়তি একটা বেতন দিতে হবে। কারণ তাদেরকে যদি আমরা বাড়তি বেতন না দিই, তারা তো এফিশিয়েন্ট ম্যানেজার, তারা সবার জন্য লাভজনক। তাদেরকে আমরা বাড়তি বেতন না দিলে এই যে নতুন এন্ট্রেন্ট যারা আছে, এরা এসে এদেরকে কিনে নিয়ে যাবে, বলবে না তুই এর জন্য কেন কাজ করতেছস, তোরে বেতন দিতেছে না, আমি তোরে বেশি বেতন দিব, আমার জন্য কাজ কর, যেহেতু তুই বেশি এফিশিয়েন্ট, তুই আমাদের কাজে আসবি। এদেরকে এরা কিনে নিবে, এরা বিড অফ করে ফেলবে। এই জন্য কী হয়, যখন প্রাইস বাড়ে তখন এফিশিয়েন্ট যে ফার্ম, ওইটার যে এফিশিয়েন্ট ম্যানেজাররা, তাদেরকে আলাদা একটা বাড়তি বেতন দিতে হয়, তাদের বেতনটা বাড়াইতে হয়। আমি শুধু বেতনের কথা বলতেছি, অন্যান্য ফ্যাক্টর আছে ওইগুলো না বলি, শুধু বেতনের কথাই বলতেছি যাতে বুঝতে সহজ হয়। তাদের বেতনটা বাড়াইতে হয়, ঠিক আছে? তাদেরকে যদি তুমি এখন বেশি বেতন দাও, তাহলে ওইটা তোমার কস্ট না, ওইটা তোমার ফার্মের কস্ট। সুতরাং প্রাইস যখন বাড়ে, এটা এফিশিয়েন্ট ফার্মের কস্টও তখন বাড়ে, ঠিক আছে? তো একটা এফিশিয়েন্ট ফার্মের কস্ট, লং রান এভারেজ কস্ট প্রথমে এখানে ছিল, প্রাইসের সাথে টেনজেন্ট ছিল নর্মাল প্রফিট গেইন করতেছে। প্রাইস যখন বাড়ে তখনও এর লং রান এভারেজ কস্টটা উপরে উঠে, মানে বাড়ে, কারণ ওই যে আমরা বেশি আমরা বেতন বাড়াইতেছি তাদের, এতে এটা আমাদের কস্টে রূপান্তরিত হয়েছে। যেটা আমাদের কস্ট, তাদেরকে বেশি বেতন দিতেছি মানে ওইটা আমাদের উপর পড়তেছে, ওইটা আমাদের কস্ট। সুতরাং প্রাইস যখন বাড়ে তখন এর কস্টও বাড়তেছে, তখন আবার ওই নতুন প্রাইস লাইনের সাথে নতুন কস্টটা টেনজেন্ট, যেটা আবার নর্মাল প্রফিট উৎপাদন করতেছে। যদি আমরা বলি যে করতাম না, তাদেরকে বাড়তি বেতনটা দিতাম না, তাহলে আমার এলএসি, আমার যে কস্টটা, ওইটা বাড়তো না, ঠিক আছে? সুতরাং প্রাইস যখন বাড়তো তখন আমরা ওই যে
এক্সেস প্রফিট গেইন করতাম, কিন্তু সেটা সম্ভব হবে না। আমরা যদি না বাড়াই এই কস্টটা, আমরা যদি তাদের বেতনটা না বাড়াই, তাহলে তাদেরকে এরা কিনে নিয়ে যাবে। এই জন্য আমাদের বাড়াতে হবে। সুতরাং এইটাই বলছে যে এফিশিয়েন্ট ম্যানেজাররা আছে তাদেরকে আমরা রিমিউনারেট করতে হবে, এতে প্রাইস বাড়ার সাথে সাথে এর কস্টটাও বাড়ে। কিন্তু এরা এই নুবদের থেকে আলাদা। এখন আসি নুবের ক্ষেত্রে, যে এইটার চিত্র এমন কেন? যে নুব, যে নিউ এন্ট্রেন্ট, যে একটা মূর্খ, যার দক্ষতা নাই, সে কি করে? সে হলো প্রাইস যখন ইনিশিয়াল প্রাইস যেটা এইটা ছিল, এই প্রাইসে সে উৎপাদন করতে পারে না। সে উৎপাদন করতে পারে না কারণ তার কস্টটা সবসময় উপরে। প্রাইস বাড়ার পর এর কস্টটা উপরে গেছে, কিন্তু এর কস্ট উপরে। যখন প্রাইস কম থাকে ইনিশিয়াল স্টেজে, তখন সে উৎপাদন করতে পারে না, কারণ তার ওই দক্ষতা নাই, ওই লেভেলের ওরা তার নাই। সুতরাং সে ওইটা উৎপাদন করতে পারে না প্রাইস যখন কম থাকে। প্রাইস যখন বাড়ে তখন ও বলে, ওই কী রে, তরমুজের দাম তো অনেক বেড়ে গেছে, তাহলে এখন আমরা লাগি উৎপাদন করতে। তখন যখন প্রাইস বাড়ে তখন সে অ্যাট্রাক্টেড হয়ে উৎপাদন করে, কারণ তখন সে তার খরচটা মেটাতে পারবে। সে তো একটা নুব। তা না হলে সে কম প্রাইসে তার খরচটা মেনটেন করে উৎপাদন করতে পারে না। শুনে প্রাইস বাড়ার পর সে আসে মার্কেটে, তখন সে উৎপাদন করে। আর যে আমাদের প্রো, সে প্রাইস যখন কম ছিল তখনও উৎপাদন করে, প্রাইস যখন বাড়ে তখনও সে উৎপাদন করে। এতে কি হয়? উৎপাদনের পরিমাণটা বাড়ছে, আর এর উৎপাদনের পরিমাণটা কম এর উৎপাদনের পরিমাণটা কম, কারণ সে প্রাইস যখন বাড়ছে তখনই সে ওই কিরে তরমুজের দাম তো বেড়ে গেছে ওইটা দেখে তখন সে আসছে। সে কখনোই ওর লেভেলে যাইতে পারবে না, তার ওই ওরা নাই। এই জিনিসটাই বুঝাইছে এই দুইটা চিত্রের মাধ্যমে। তো আমি এখনও শিওর না যে আমি এই চিত্রটা ভালো করে বুঝতে পারছি কি না, অথবা এই লেখাগুলা পরে তোমরা বুঝবা যে এইটা আমি যে এতক্ষণ যা বলছি এটার সাথে এইটার মিল আছে কি না, তোমরা একটু দেখে নিও। আমি এখনও শিওর না আমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে বলে। তাই যারা আমাদের ক্লাসে পণ্ডিতেরা আসো, তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আমাকে বুঝিয়ে দিও যদি আমি ভুল করে থাকি। আর অবশ্যই কমেন্টের মধ্যে ফিল ফ্রি গালি দিতে, যা ইচ্ছা গালি দিও, সমস্যা না, কিন্তু আমার ভুলটা ধরাইয়া দিও যদি দেখো এই কনসেপ্টটা আমি ভুলভাবে নিছি। ঠিক আছে? তো এইখানে আমাদের ক্লাস শেষ। তো আমি এখানে এইগুলা এরকম কেন রাখছি? হ্যাঁ, আমি ফ্লেক্স নেওয়ার জন্য রাখছি, বুঝছো? অনেকদিন পর একটু লেখছি, তো তোমাদেরকে দেখাতে হবে এটা। এইখানে এইগুলা দিছি কারণ তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদের কাজ হলো এই যে সবগুলা চিত্র আছে না, সবগুলা চিত্র এইভাবে আঁকবা। আঁকার পর যে মেইন পয়েন্টগুলো আছে, বইয়ে তো অনেক কিছু লেখা, ছোটো করে মেইন পয়েন্টগুলা এইভাবে লিখে নোট করে ফেলিও, যাতে পরীক্ষার সময় তোমার খুব একটা চিন্তা করতে না হয়। তার উপর পরীক্ষায় তুমি এত কিছু লিখতেও পারবে না, যে লেভেলের টাইম দেওয়া হয় আমাদের, এত কিছু লিখতেও পারবে না। সো পরীক্ষায় কতটুক লিখবা অতটুক মাথায় রেখে তোমরা এরকম নোট ক্রিয়েট করে ফেলিও। তো এতটুকুই ছিল আমাদের ক্লাস। জানি না কেমন হয়েছে, এটা আমাদের সেকেন্ড ক্লাস ছিল। তোমরা আমাকে রিভিউ দিও কেমন হয়েছে ক্লাসটা। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো আর হাসাতে থাকো। হ্যাভ এ নাইস ডে। সায়োনারা।